সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা ম্যারি সেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন বা দ্য মডার্ন প্রমিথিউস, এই যে তোমরা নোভেলটা সম্পর্কে জানো, এই নোভেলটার কমপ্লিট সামারি আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, ম্যারি সেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন। আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আর নতুন কোনো টপিক রিলেটেড যদি তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। ওকে, চলো শুরু করা যাক। তো প্রথমেই নোভেলটার সম্পর্কে জানার আগে আমরা জেনে নিই যে ম্যারি সেলি কে ছিলেন। ম্যারি সেলি হচ্ছেন একজন ইংলিশ অথর এবং ওনার বিশেষ করে ফ্র্যাঙ্কেনস্টাইন লেখার জন্যই উনি খুব বিখ্যাত ছিলেন এবং ওনার বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশনাল স্টোরি বর্তমান দিনেও ব্যাপকভাবে সুপরিচিতি লাভ করেছে। এবং এই ফ্র্যাঙ্কেনস্টাইনকে বলা হয় একটি গথিক নোভেল। গথিক নোভেল মানে কি? গথিক নোভেল হচ্ছে এমন একটা টাইপ অফ নোভেল যেখানে আমরা মিস্ট্রি, হরর, রোম্যান্স এই সকল বিষয়গুলো আমরা দেখতে পাই এবং সেখানে প্রায় হন্টেড ক্যাসেলস, ডার্ক অ্যাটমসফিয়ার্স, সুপার ন্যাচারাল ইভেন্টস এগুলো সম্পর্কে আমরা দেখে থাকি। যেমন তোমরা জানবে ড্রাকুলা ব্র্যাম স্টকারের লেখা, তারপরে হচ্ছে দ্য মিস্ট্রিজ অফ উডলফো অ্যান্ড র্যাডক্লিফের লেখা এবং ম্যারি সেলি ফ্র্যাঙ্কেনস্টাইন, এগুলো হচ্ছে সব গথিক নোভেলের এক্সাম্পলস। ওকে, এবং এই হচ্ছে আমাদের ফ্র্যাঙ্কেনস্টাইন। এই ফ্র্যাঙ্কেনস্টাইন এটি হচ্ছে একটি সায়েন্স ফিকশনাল স্টোরি বা হরর ফিকশন বা গথিক ফিকশন তোমরা বলতে পারো, এবং এটা প্রথম পাবলিশ হয় 1818 সালের 1 জানুয়ারিতে। চলো এবার সামারির মধ্যে প্রবেশ করা যায়। তো গল্পটা শুরু হচ্ছে রবার্ট ওয়ালটন নামে একজন শিপ ক্যাপ্টেন, যিনি নর্থ পোলের দিকে যাচ্ছিলেন এবং সেখানে গিয়ে উনি ওনার সিস্টার মার্গারেট স্যাভাইলকে একটি লেটার লিখছেন। সেই লেটারে জানাচ্ছেন যে ওনার এই শিপের ক্রিউ মেম্বার্সরা হঠাৎই একটি অদ্ভুত ধরনের লোককে সমুদ্র থেকে উদ্ধার করেছে এবং সেই লোকটির নাম হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। এবং ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন উনি ওই জাহাজের ক্যাপ্টেন রবার্ট ওয়ালটনকে নিজের জীবন কথা বলছেন। তো ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন বলছেন যে আমি আমার শৈশবকাল শুরু করেছিলাম সুইজারল্যান্ডে এবং সেখানে বেশ সুন্দর একটা মনোরম ফ্যামিলিতেই আমি বড় হয়েছিলাম এবং আমাদের ফ্যামিলিতে প্রয়োজন মতো অরফানদের অ্যাডপ্ট করা হয়, যেমন তার মধ্যে ছিল বিউটিফুল লেডি এলিজাবেথ, যিনি ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের খুব কাছের একজন বন্ধু হয়ে উঠেছিলেন। আর ভিক্টরের আরেকজন খুব বেস্ট ফ্রেন্ড ছিল এবং কেয়ারিং একজন বেস্ট ফ্রেন্ড, তার নাম হচ্ছে হেনরি ক্লারভেল। এবং ওনার বয়স যখন 17 বছর হয়ে যায় তখন উনি ইনগলস্ট্যাডে তিনি একটা ইউনিভার্সিটিতে পড়াশুনোর কাজে চলে যান এবং তার মা স্কারলেট ফিভারে মারা যান, অর্থাৎ ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের মা। ইনগলস্ট্যাডে উনি জানতে পারলেন ন্যাচারাল ফিলোসফি সম্পর্কে এবং এই বিষয় সম্পর্কে ওনার ইচ্ছে, মনের আগ্রহ আরও বিশেষ পরিমাণে বাড়তে লাগলো এবং উনি আমাদের জীবনে বিভিন্ন ধরনের সিক্রেটসগুলো সম্পর্কে জানতে পারলেন। এর ফলে অনেক দিন ধরে ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য উনি ওনার ফ্যামিলির সাথে কোনো যাতায়াত রাখতে পারেননি। উনি আস্তে আস্তে উনি ওই পার্টিকুলার ফিল্ডে আরও বেশি পরিমাণে জনপ্রিয়তা লাভ করতে থাকেন। হঠাৎই একদিন রাত্রে উনি আমাদের মানুষের জীবনের একটি গোপন সত্য কথা উনি জানতে পেরে গিয়েছিলেন এবং সেখান থেকেই উনি ভাবতে পারলেন নতুন একটা প্রজন্মকে তৈরি করা যাবে ওনার নলেজগুলোকে ব্যবহার করে। এরপর উনি ওনার সারা জীবনের নলেজ সবগুলোকে কঠোর পরিশ্রমের সহায়তায় উনি নতুন একটা ক্রিয়েচার তৈরি করলেন
এবং ক্রিয়েচারটিকে তৈরি করার পর ক্রিয়েচারটিকে এতটাই বিশ্রী দেখতে, যার জন্য উনি বাধ্য হলেন সেই ক্রিয়েচারটিকে তাড়িয়ে দিতে। এবং তারপরে ভিক্টর ভাবতে লাগলেন যে হয়তো ওই মনস্টারটি অর্থাৎ ক্রিয়েচারটি অদৃশ্য হয়ে যাবে। কিন্তু কিছু মাস পর উনি জানতে পারলেন যে ওনার ইয়ংগেস্ট ব্রাদার উইলিয়ামকে কে যেন মার্ডার করেছে। এবং ভিক্টর সেই সময় এই কথাটা ভাবতে লাগলো যে হয়তো ওই মনস্টারটি ওই আমার ভাইকে হত্যা করেছে, কারণ উনি ওই মনস্টারটিকে ওনার ভাইয়ের মৃতদেহ চারপাশে ঘুরতে উনি দেখেছিলেন। কিন্তু এই কথাটা উনি কাউকেই বলতে পারেননি। এবং তারপর ওনার ফ্যামিলি আর একজন অ্যাডপ্টি জাস্টিন মরিজ, ওনাকে এই ক্রাইমের জন্য দোষী সাব্যস্ত করা হয়, যার জন্য পরবর্তীকালে উনি এক্সিকিউটেড হন। এবং ভিক্টরের নিজের প্রতি খুব গিল্ট ফিল হয়, খুব রিগ্রেট ফিল করেন উনি ভাবলেন যে এইসবের পিছনে আমিই তো দায়ী। তো ওই জন্য ওনার এই ট্র্যাজেডি থেকে উনি পালিয়ে যাওয়ার জন্য উনি ভ্যাকেশানে বেরিয়ে পড়েন এবং উনি পাহাড়ের বিভিন্ন জায়গায় পাড়ি দিতে শুরু করেছিলেন। এবং উনি ভেবেছিলেন যে প্রকৃতির সৌন্দর্যতার মধ্যে থাকতে থাকতে হয়তো আমার মধ্যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো হয়তো একটু হলেও কমে যাবে। তো একদিন হঠাৎই সেই মনস্টারটি ওনার সামনে উপস্থিত হলো এবং ভিক্টরকে অর্থাৎ ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে বলতে লাগলো ওই মনস্টারটি যে আমি কতটা কষ্ট করে বেঁচে আছি জানো, আমাকে কেউ পছন্দ করে না, আমি কত কষ্ট করে পড়াশুনো শিখেছি, কিভাবে কথা বলতে হয় শিখেছি, কিভাবে পড়তে হয় শিখেছি। এই সমস্ত কথা ওই মনস্টারটি ওই ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে বলছে এবং বলছে যে আপনাদের হিউম্যানিটি মানুষের কি কোনো এরকম সক্ষমতা নেই, সবাই বাহ্যিক সৌন্দর্যতাকেই দেখে, অভ্যন্তরীণ সৌন্দর্যতাকে কেউ দেখে না। মনস্টারটি বলছে আমার বাইরের দিকটা তুমি ভালো নয়, কিন্তু আমার মনটা খুব ভালো। তো এইভাবে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে বলছে এবং ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনকে লাস্টে একটা ডিমান্ড করছে। ডিমান্ডটা কি? ডিমান্ড করছে যে আমার জীবনে তো কেউ নেই, তাই জন্য আপনি একজন ফিমেল মনস্টারটি তৈরি করে দিন, যাকে আমি ভালোবাসবো এবং যার সাথেই আমি আমার পরবর্তী জীবনটা কাটাবো। তো তারপরে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন প্রথমের দিকে প্রত্যাখ্যান করে এবং তারপরে রাজি হয়ে যান এবং পরবর্তীকালে উনি জেনেভাতে ফিরে আসেন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। সেখানে ভিক্টরের বাবা ভিক্টরকে বলেন যে এলিজাবেথের সাথে বিবাহ করে নিতে এবং ভিক্টর তারপরে বলেন যে ওনাকে অবশ্যই ইংল্যান্ডে একবার হলেও যেতে হবে এবং ইংল্যান্ডে গিয়ে উনি সেই ফিমেল মনস্টারটি তৈরি করার কথা ভাবেন এবং ফিমেল মনস্টারটিকে তৈরি করতে করতেই উনি ভাবতে লাগলেন যদি এই মনস্টারটি আরও বেশি বিপজ্জনক হয় তাহলে কি হবে। তো সেই কথা ভেবে উনি আর তৈরি করলেন না এবং তারপরে ওই মনস্টারটি ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের কাছে এসে বলে যে আপনি যেমন আমার জীবন থেকে ওই ফিমেল মনস্টারটিকে যেমন দূরে রেখেছেন, তেমনইভাবে একই রকম আপনাকেও ভোগ করতে হবে। আমি যখন একাকিত্বে রয়েছি তেমন আপনাকেও একাকিত্বেই থাকতে হবে। তো তারপরে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন উনি সেখান থেকে চলে আসেন এবং এসে ওনার বিবাহের জন্য উনি প্রিপারেশন নিতে থাকেন এবং বিবাহের দিন যেদিন এলিজাবেথের সাথে ওনার বিবাহ হবে, তো বিবাহ হয়ে যাওয়ার পর হঠাৎ উনি জানতে পারলেন যে ওই মনস্টারটি এলিজাবেথকে হত্যা করে ফেলেছে এবং ভিক্টরের বাবা ওই শোকেও উনিও মারা গেলেন। এখন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন এখন টোটালি একা এই গোটা বিশ্বজগতে। তো তারপরে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের প্রতিশোধ নেওয়ার জন্য উনি আর্কটিকের দিকে গেলেন এবং সেখানে উনি হঠাৎই বরফের মধ্যে আটকে পড়েন এবং সেখানে ওয়ালটনের ক্রিউ ওনাকে রেস্কিউ করেন এবং তারপরে ওয়ালটন আর একটা লেটারের সিরিজে অনেকগুলো লেটারের সিরিজে তার সিস্টারকে বলছেন যে ওই যে লোকটি যাকে অ্যাকচুয়ালি নর্থ পোল থেকে খুঁজে পাওয়া গিয়েছিল, তো ওই লোকটি তার গল্পগুলো বলা মাত্রই কিছুক্ষণ পর মারা যায় এবং ওয়ালটনের ফাইনাল লেটারে বলছে যে
মারা যাওয়ার পর হঠাৎই একটি অদ্ভুত মনস্টার বা ক্রিয়েচার ওই ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের মৃতদেহ চারপাশে ঘোরে এবং তারপরই অদৃশ্য হয়ে যায়। এইটা ভেবে হবা হয়তো ওই মনস্টারটিও নিজের প্রতিশোধ নিয়ে নিয়েছে এবং তারপরে সেও তার জীবনটাকে শেষ করে দেবে। তো এই ছিল আমাদের আজকের গল্প, ম্যারি সেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন, অর আমরা বলতে পারি দ্য মডার্ন প্রমিথিউস। তো এই নোভেলটা রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি কিছু যদি থাকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো।